প্রতাপ নারায়ণ তাড়াতাড়ি সাজগোজ সেরে প্রমোদ গৃহে হাজির হলেন। হতভাগী তখন সেই বিলাসী ঘরের এক কোণে একটা কাপড় নিয়ে সারা শরীর ঢেকে ফুঁপিয়ে কাঁদছিল। মানুষের পায়ের আওয়াজ শুনে সে প্রতাপ নারায়ণের দিকে তাকিয়েই ভয়ে বিকট শব্দে আঁতকে উঠল। তার ডাগর চোখ আর সর্বোপরি তার সেই ভয়ে কুঁকড়ে থাকা সুন্দর শরীরটা প্রতাপ নারায়ণের মনে এক উন্মাদনা জাগিয়ে তুলল। প্রতাপ নারায়ণ তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? রোল সাউন্ড, রোলিং। আপনারা শুনছেন রোল সাউন্ড গল্প, ছেলেবেলার ফেলে আসা গল্পের ঠিকানা। গপ্প শুরু করার আগে একটি ছোট্ট কথা। রোল সাউন্ড গপ্পর এই যাত্রা আপনাদের জন্যই এতদূর এসেছে। যদি আমাদের কাজ আপনাদের ভালো লাগে তাহলে আপনারা জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন, বা সুপার থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। মেম্বারদের জন্য থাকছে আগাম এপিসোড, এক্সক্লুসিভ গল্প আর বিশেষ মেম্বার্স অনলি লাইভ সেশন। আপনাদের এই ছোট্ট সাহায্য কিন্তু আমাদের আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করবে। রোল সাউন্ড গপ্পতে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অতি প্রাকৃত কাহিনী অবলম্বনে অভিশাপ। 19 শতকের বাংলার জমিদার বাড়ি। বাইরে জাঁকজমক, ঐশ্বর্য আর প্রতিপত্তি, কিন্তু সেই বিশাল প্রাসাদের অন্দরমহলে কখনো কখনো লুকিয়ে থাকত এমন কিছু অন্ধকার ইতিহাস, যার ছায়া প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে বেড়াত এক পরিবার। আজকের গল্প অভিশাপ ঠিক তেমনই এক জমিদার পরিবারের পতনের কাহিনী, যেখানে একটি অশুভ অভিশাপ ধীরে ধীরে গ্রাস করতে থাকে গোটা বংশকে। প্রকৃতি, নিঃসঙ্গতা আর অতি প্রাকৃত আবহ নির্মাণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন অনন্য। তাঁর লেখনীতে ভয় কখনো হঠাৎ চমক নয়, বরং ধীরে ধীরে চারপাশের অন্ধকারের মতো আপনাকে ঘিরে ফেলে। হেডফোন পরে শুনুন, কারণ আজকের গল্পে অতীতের সেই অভিশাপ এখনো যেন নিঃশব্দে বেঁচে আছে। এই সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি। আমি অবাক হয়ে ওই ভাঙাচোরা বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। এইটা প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি? কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। দিনের শেষ আলোটুকু পশ্চিম আকাশে তখনও টিমটিম করছিল। ক্লান্ত পাখিদের ডাক তখনও আকাশ বাতাস ভরিয়ে রেখেছিল। গঙ্গার ঢেউগুলো মনে একটা অচেনা অনুভূতি জাগিয়ে তুলছিল। সেই সন্ধ্যের ম্লান আলোর মধ্যে আমি বিখ্যাত প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রাসাদের দিকে তাকিয়ে রইলাম। গঙ্গার ঠিক ধারেই লতাপাতায় ঢাকা হতশ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রাসাদটা চুপচাপ দাঁড়িয়ে আছে। নদীর ঢেউয়ের ক্রমাগত ধাক্কায় প্রাসাদের অনেকটাই ভেঙে চুরে কোথায় যেন হারিয়ে গেছে। অতীতের সাক্ষী হিসেবে যেটা এখনো টিকে আছে সেটা যেন ওই হারানো গৌরবের একটা কঙ্কাল মাত্র। মনে হচ্ছিল যেন সেখানে এখনো দোর্দণ্ড প্রতাপ নারায়ণ চৌধুরীর ভূত ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতি আজ যেন তাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে। ছিমছাম একটা সুন্দর সবুজ আস্তরণ তাকে ঢেকে রেখেছে।
গঙ্গার বুকের উপর দিয়ে একটা নৌকো পাল তুলে পাশ দিয়ে যাচ্ছিল। একজন মাঝি গান গাইছিল। নৌকা আমি যাব মদিনা, নৌকা আমি যাব মদিনা। তার সেই ক্লান্ত গলা সন্ধ্যের নিস্তব্ধতা চিরে যেন অনেক দূর থেকে এক অদ্ভুত অনুভূতি বয়ে আনছিল। পলাশপুরের প্রতাপ নারায়ণ চৌধুরীর নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছে। একসময় তার দাপটে গোটা পলাশপুর কাঁটা হয়ে থাকত। শোনা যায় সেকালে নাকি তার রাজত্বে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এত বড় ক্ষমতাশালী প্রতিপত্তিশালী জমিদার সেকেলে খুব কমই ছিলেন। ইংরেজ আমলের শুরু থেকেই পলাশপুরের চৌধুরী বংশের বাড়বাড়ন্ত। ইংরেজ বাহাদুরকে সব রকম সাহায্য করার পুরস্কার হিসেবে ধূর্জটি নারায়ণ চৌধুরী এই পলাশপুরের জমিদারি পেয়েছিলেন। ধূর্জটি নারায়ণ চৌধুরী হলেন চৌধুরী বংশের আদি পুরুষ। তারই নাতি বিজয় নারায়ণ চৌধুরী সেপাই বিদ্রোহের সময় ব্যারাকপুরের বিদ্রোহ দমাতে ইংরেজদের বেশ সাহায্য করেছিলেন। তারই চেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে বেঁচে যান। ইতিহাসে হয়তো এসব কথা লেখা নেই, কিন্তু সেকালের সবাই সে কথা জানত। 1857 সালের মার্চ মাসের শেষের দিকে যখন দুর্যোগের কালো মেঘ ভারতের রাজনৈতিক আকাশ ঢেকে দিয়েছিল, বিজয়নারায়ণ তখন ব্যারাকপুরে। সেদিনের আবহাওয়াও আজকের মতোই ছিল। ক্যাপ্টেন লরেন্স বিজয়নারায়ণ চৌধুরীর সাহসিকতায় খুশি হয়ে তাকে নিজের তলোয়ার উপহার দিয়েছিলেন। অনেক দিন ধরে সেই তলোয়ারটা চৌধুরী বংশের দেওয়ালে অতীতের গৌরবের চিহ্ন হিসেবে খুব সাবধানে টাঙানো ছিল। বেলেডাঙ্গার কমল হালদারের সঙ্গে গরমের ছুটিতে ওদের দেশে বেড়াতে গিয়েছিলাম। সন্ধেবেলা গঙ্গার ধারে ঘুরতে ঘুরতে পলাশপুরের চৌধুরী বাড়ির কাছাকাছি চলে এলাম। কমল বলল, এই সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি। এর আগে আমি চৌধুরী বংশের পুরনো কিস্সা অনেক শুনেছি। তাদের এত বড় প্রাসাদের এই হাল দেখে আমার তো কথাই বন্ধ হয়ে গেল। এখন আর ওখানে মানুষ থাকে না, ওটা এখন একটা বুনো জন্তুদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে। বিজয়নারায়ণ চৌধুরীর ছেলে প্রতাপ নারায়ণ চৌধুরীর সময় চৌধুরী বংশের গৌরব এক্কেবারে শিখরে উঠেছিল। চারদিকে চৌধুরী বংশের নামডাক ছড়িয়ে পড়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, প্রতাপ নারায়ণের সময় যেমন চৌধুরী বংশের নামডাক একেবারে শিখরে উঠেছিল, ঠিক তার সময়েই আবার এর পতনও শুরু হয়। জঘন্য চরিত্র আর গাদা গাদা মামলা মোকদ্দমার জেরে তার মৃত্যুর কয়েক বছর আগে থেকেই সেই পতন শুরু হয়। ঔরঙ্গজেবের রাজত্বকালে যেমন মুঘল সাম্রাজ্য সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছিল, আবার সেই ঔরঙ্গজেবের রাজত্বকালেই তার পতন শুরু হয়। বুড়ো সম্রাট অনেক দুঃখ নিয়েই সেই সুদূর দাক্ষিণাত্যে মারা যান। তবে ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান আর ধার্মিক, কিন্তু প্রতাপ নারায়ণ ছিলেন ঠিক তার উল্টো। তার ডিকশনারিতে চরিত্র বলে কোনো শব্দই ছিল না। মদ আর মেয়ে মানুষই ছিল তার জীবনের একমাত্র সাধনা। আর এর বাইরে যেটুকু সময় পেতেন তাতে মামলা মোকদ্দমার পিছনেই ছুটতেন। তার মতো নিখুঁতভাবে মোকদ্দমার কাজ সেকেলে খুব কম লোকই সামলাতে পারত। অথচ পড়াশোনার তিনি ধার ধারতেন না। আইন তো দূরের কথা, কত সতী সাধ্বী মেয়ের কান্নায় নিঝুম রাতে চৌধুরী বংশের বড় রংমহল কেঁপে উঠেছে তার কোনো হিসাব নেই। তাদের সেই করুণ কান্নার আওয়াজ ঝিঝি পোকার ডাকের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে আজও যেন শোনা যায়।
তাদের সেই বিকট অট্টহাসি হয়তো আজও সেই ভাঙা প্রাসাদের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরছে। তিনি বিয়ে করেছিলেন ক্ষীরোদা সুন্দরীকে, আর ভালোবেসেছিলেন বউয়ের বিধবা বোন আভাময়ীকে। ক্ষীরোদা সুন্দরীর প্রতিবাদ করার সাহস ছিল না, আর বাল্য বিধবা আভাময়ী প্রতাপ নারায়ণের প্রেমের জোয়ারে ভেসে আত্মীয় স্বজনের নজর থেকে বাঁচতে গলায় দড়ি দিয়ে মারা যায়। এ ঘটনার পর প্রতাপ নারায়ণ আর ক্ষীরোদা সুন্দরীর মুখ দেখেননি। সেই হতভাগী নারী তার 4 মাসের শিশুপুত্র সূর্যনারায়ণ চৌধুরীকে বুকে জড়িয়ে স্বামীর চোখের আড়ালেই জীবন কাটাতে লাগলেন। আর প্রতাপ নারায়ণের বখাটেপনা আরও বেড়ে গেল। তিনি বাড়ির বাইরের মহলেই দিন কাটাতে লাগলেন। আভাময়ের প্রতি সমাজের এই নিষ্ঠুর অত্যাচারের প্রতিশোধ নিতে তিনি তার প্রজাদের শান্তির সংসারে আগুন লাগাতে শুরু করলেন। তাদের ঘরের বউ বা মেয়ে তার লোভী নজর থেকে অনেক কষ্টে নিজেদের বাঁচাত। সারা দিন রাস্তায় রাস্তায় পাখি মারার বন্দুক কাঁধে তিনি পাখি মেরে বেড়াতেন। ওই রাস্তায় কোনো মেয়ের বেরোনোর সাহস ছিল না। আর তার সঙ্গে থাকত কানা কালু সর্দার। কানা হলে কি হবে, চোখওয়ালা লোককেও সে টেক্কা দিতে পারত। তার চালাকিতে প্রতাপ নারায়ণের লোভ মেটানো খুব সহজ হয়ে গিয়েছিল। ইংরেজ রাজত্বের এমন কড়াকড়ি আইনও তো তখন ছিল না। প্রতাপ নারায়ণের এলাকায় তার দাপুটে লাঠিয়েলদের জন্য কারো টু শব্দ করার সাহস ছিল না। লাঠির জোরেই জমি দখল করত, আর লাঠির জোরেই মেয়েদের সতীত্ব লুট করত। কিন্তু প্রতাপ নারায়ণ মেয়েদের মন থেকে ঘৃণা করতেন। তার মতে নারী হল নরকের দরজা। এই নারী তার জীবনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেবার প্রচণ্ড বৃষ্টির এক রাতে কালু কোথা থেকে এক অচেনা মেয়েকে তুলে আনল। রাত তখন 10টা। চারপাশের বৃষ্টির আওয়াজ যেন কোনো বিরোহিনীর কান্নার মতো শোনাচ্ছিল। কাউকে হারানোর ব্যথা যেন গোটা পৃথিবীকে মন্থন করে রেখেছিল। প্রতাপ নারায়ণ তখন চোখে সুরমা লাগাচ্ছিলেন। কালু এসে ডাকল, মহারাজ। প্রতাপ নারায়ণ হাঁক দিলেন, কে? এসেছে। বিশ্রাম করতে বল। কত দূর থেকে আসছে? আগে 7 ক্রোশ। কেমন? আপনার প্রসাদ পাওয়ার যোগ্য। খুব ভালো। প্রতাপ নারায়ণ তাড়াতাড়ি সাজগোজ সেরে প্রমোদ গৃহে হাজির হলেন। হতভাগী তখন সেই বিলাসী ঘরের এক কোণে একটা কাপড় নিয়ে সারা শরীর ঢেকে ফুঁপিয়ে কাঁদছিল। মানুষের পায়ের আওয়াজ শুনে সে প্রতাপ নারায়ণের দিকে তাকিয়েই ভয়ে বিকট শব্দে আঁতকে উঠল। তার ডাগর চোখ আর সর্বোপরি তার সেই ভয়ে কুঁকড়ে থাকা সুন্দর শরীরটা প্রতাপ নারায়ণের মনে এক উন্মাদনা জাগিয়ে তুলল। প্রতাপ নারায়ণ তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? কোনো উত্তর পেলেন না। আবার বললেন, এই যে এত বড় প্রাসাদ, এত ধন সম্পদ, সব তোমার। তুমি আজ থেকে আমার রানী। সেই মেয়েটি বলল, না না না, আমি আমি রানী হতে চাই না। আমার ভিখিরি থাকতে দিন। আপনার দুটি পায়ে পড়ি, আপনি আপনি আমাকে আমার স্বামী ছেলের কাছে ফিরে যেতে দিন। কথাটা বলেই সে প্রতাপ নারায়ণের পায়ের কাছে লুটিয়ে পড়ল।
প্রতাপ নারায়ণ এক বিদঘুটে হাসি হেসে উঠে বললেন, অসম্ভব। জীবনে এমন নিখুঁত রূপ প্রতাপ নারায়ণ আর দ্বিতীয়টি দেখেননি। তাঁর ওই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না প্রতাপ নারায়ণের কাছে বেশ মিষ্টিই মনে হলো। সে মেয়েটি বলল, আমায় ছেড়ে দিন, আপনার ভালো হবে। প্রতাপ নারায়ণ হো হো করে হাসতে লাগলেন। বললেন, আমার ভালো? আমি চাই না। আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার সর্বনাশ হবে। আমার অভিশাপে এই বাড়ি ঘর সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। প্রতাপ নারায়ণ শিউরে উঠলেন। সে আবার বলল, আমি যদি সত্যি সতী হয়ে থাকি, তবে আমার অভিশাপ আপনি কিছুতেই সহ্য করতে পারবেন না। আপনি নির্বংশ হবে। একজন সাধারণ মেয়ের যে এভাবে মানুষকে অভিশাপ দেওয়ার ক্ষমতা থাকতে পারে, এটা প্রতাপ নারায়ণের বিশ্বাসের বাইরে ছিল। কিন্তু তিনি ভবিষ্যতের কথা একেবারেই ভাবতেন না। তিনি ওই মেয়ের সাবধানবাণী কানে তুললেন না। এটাই ছিল তার জীবনের শেষ শিকার। পরদিন গোটা প্রাসাদে এক গভীর বিষাদের ছায়া নেমে এলো। সেদিন থেকে সেই মেয়েটি আর উঠল না বা কিছুই খেল না। সে দুদিন আগে থেকেই উপোস করেছিল। একটু একটু করে সে শুকিয়ে মরতে লাগল। সবাই অবাক হয়ে ওই হতভাগীর দিকে তাকিয়ে রইল। প্রতাপ নারায়ণ ভয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন। ওর অভিশাপের দীর্ঘশ্বাস সহ্য করার সাহস তার ছিল না। 3 দিন 3 রাত অসহ্য কষ্টে ভুগে হতভাগী মারা গেল। শেষমেশ রানী ক্ষীরোদা সুন্দরীও তার দীর্ঘদিনের সুচিতা দূরে সরিয়ে রেখে স্বামীর মঙ্গলের জন্য এই নরক কুণ্ডে এসেছিলেন হতভাগীর কাছে ক্ষমা চাইতে। কিন্তু তার সেই চেষ্টাও বিফল হল। যদি আমি সত্যি সতী হয়ে থাকি, চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। এই বলে সেই তেজস্বিনী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এই ঘটনার ঠিক 7 দিন পর প্রতাপ নারায়ণ ফিরে এলেন। তবে জ্যান্ত নয়, মরা। রাস্তায় সাপের কামড়ে তার মৃত্যু হয়েছিল। সূর্যনারায়ণও বাপের পথেই হাঁটলেন। অল্প বয়সেই সম্পত্তির মালিক হয়ে মোসাহেবদের পাল্লায় পড়ে তার ক্ষয়িষ্ণু সম্পত্তি একটু একটু করে শেষ হতে লাগল। বাপের মতোই তিনিও ছিলেন ভবিষ্যতের কথা না ভাবা মানুষ। ভবিষ্যতের কথা ভাববার সময় তার ছিল না। অন্যের বউয়ের প্রতি তার লোভ ছিল না ঠিকই, তবে তার অন্য নেশা ছিল। শহর থেকে নাম করা সব বাইজি নিয়ে আসার নেশা তাকে পেয়ে বসেছিল। এর জন্য তিনি জলের মতো টাকা ওড়াতেন। লখনৌ,
দিল্লি, আগ্রা, বেনারস, লাহোর, বোম্বাই, কলকাতা সব শহরের বিখ্যাত সব বাইজিদের পায়ের ধুলোয় তিনি তার বাপ ঠাকুরদার পবিত্র প্রাসাদ ধন্য করতে মেতে উঠেছিলেন। দিন রাত তিনি তাদের গান আর রূপে মজে থাকতেন। সময় মতো বিয়েও করেছিলেন। যদিও বাপের মতো তিনি বউকে ঘৃণা করতেন না, তবুও তার দিন কাটত বাইরের মহলেই। গভীর রাতে তাগাদার চোটে মাঝে মাঝে টলতে টলতে বাধ্য হয়ে অন্দরমহলে যেতেন। বেশিরভাগ রাতই তার ওই বাইরের মহলই কাটত। এছাড়া দেশ ঘোরাও তার জীবনের একটা বড় শখ ছিল। একটার পর একটা দেশ তিনি ঘুরে বেড়াতেন। কত তীর্থস্থানে গেছেন, কিন্তু ঠাকুর দর্শন করেননি। মন্দিরের বাইরে থেকেই ফিরে এসেছেন। বলতেন, জীবনে তো অনেক পাপ করেছি, মিথ্যে পবিত্র মন্দির আর নোংরা করি কেন। হঠাৎ একদিন সূর্যনারায়ণ কাউকে কিছু না জানিয়ে খুব কম বয়সেই কলেরায় মারা গেলেন। মারা যাওয়ার সময় তিনি তার নাবালক ছেলে শঙ্কর নারায়ণ চৌধুরীকে ঋণের দায়ে এক্কেবারে ডুবিয়ে যেতে একটুও কুণ্ঠাবোধ করেননি। শঙ্কর নারায়ণ যখন সাবালক হলেন, তখন তিনি দেখলেন তার সম্পত্তির মধ্যে ওই পুরনো বসত বাড়ি ছাড়া আর কিচ্ছু পড়ে নেই। চারদিকের আয়ের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। পুরনো বংশের ধ্বংসাবশেষ নিয়ে চৌধুরী পরিবার একটা ভয়ের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। গয়না বেচে শঙ্কর নারায়ণ বড় হয়ে উঠলেন। তবে তিনি বড় হলেন তার বাপ ঠাকুরদার একেবারে উল্টো স্বভাব নিয়ে। ইংরেজি পড়াশোনার দিকে তিনি গেলেন না, কিন্তু এক মনে সংস্কৃত পড়ে যেতে লাগলেন। তার মধ্যে কেমন যেন একটা ধর্মভাব জেগে উঠল। অল্প বয়স থেকেই তিনি ধার্মিক হয়ে পড়লেন। সামাজিক আচার অনুষ্ঠানের প্রতি তার খুব ভক্তি ছিল। বাড়ির ঠাকুর লক্ষ্মী জনার্দনের পুজোয় তিনি ধীরে ধীরে নিজেকে সঁপে দিলেন। তিনি ছিলেন খুব গম্ভীর প্রকৃতির মানুষ। কারো সঙ্গে খুব একটা কথা বলতেন না। বাড়িতেই খেতেন আর দোতলার ঘরে বসে থাকতেন। কোথাও বেরোতেন না। গলায় রুদ্রাক্ষের মালা আর গায়ে গেরুয়া পোশাক পরে তিনি একেবারে সন্ন্যাসীর মতোই জীবন কাটাতে লাগলেন। ফাঁকা সময় তিনি তার সাধের বেহালাটা নিয়ে বসতেন। রাতের নিস্তব্ধতা চিরে সেই সুর যেন কোনো বন্দিনী বিরোহিনীর কান্নার মতো শোনাত। ক্ষয়িষ্ণু চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন ওই সুরের ভাষায় গুমড়ে গুমড়ে কাঁদত। শঙ্কর নারায়ণও তার বংশের ধারা বজায় রেখে অল্প বয়সেই বিয়ে করেছিলেন এবং খুব অল্প বয়সেই তার এক ছেলেও হয়েছিল। তার বাপ ঠাকুরদাদের মতো তিনি তার বউ কল্যাণীকে ঘৃণা করতেন না ঠিকই, তবে তাকে যে খুব ভালোবাসতেন এমনটা জোর দিয়ে বলা যায় না। তিনি বউয়ের প্রতি কেবল তার দায়িত্বটুকুই পালন করতেন। সারাটা দিনই প্রায় তার গৃহদেবতার ধ্যানেই কাটত। তিনি রোজ খুব শুদ্ধভাবে দেবতার পুজো করতেন। গভীর রাতে পুজোয় বসতেন। যা জুটত সেই সামান্য দুটো শাক ভাত মুখে দিয়ে তিনি আবার সেই তেতলার ঘরে চলে যেতেন। বাড়ি থেকে একেবারেই বেরোতেন না। দিনের পর দিন চৌধুরী বংশ যে ধ্বংসের দিকে এগোচ্ছে তা দেখে তিনিও ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলেন। আর ততই তার গৃহদেবতার পুজোর মাত্রাও বাড়তে লাগল। তিনি পাগলের মতো হয়ে গেলেন। তার জীবনের একটাই চাওয়া হলো ধন চাই, অর্থ চাই, ঐশ্বর্য চাই। তিনি কেবল প্রার্থনা করতেন দেবতা যেন আবার চৌধুরী বংশের হারানো সম্পত্তি ফিরিয়ে দেন। এইরকম একটা সময়ে চৈত্রের এক অমাবস্যার রাতে শঙ্কর নারায়ণ স্বপ্ন দেখলেন যেন তার গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ছেড়ে চলে যাচ্ছেন। তার অপূর্ব আলোয় সারা ভুবন আলোকিত। একটা মিষ্টি সুগন্ধে চারিদিক ভরে গেছে। শঙ্কর নারায়ণ তাড়াতাড়ি উঠে গিয়ে দেবীর পথ আটকে দাঁড়ালেন। দেবী তার বিষণ্ণ মুখে যেন বললেন,
বাছা, পথ ছাড়, আমায় যেতে দে। শঙ্কর নারায়ণ কাঁদতে লাগলেন। মা, আমাদের এমনি করে ছেড়ে যাচ্ছ মা? রোজ না খেয়ে তোমার পুজোর আয়োজন করেছি মা, তবু তোমার খিদে মেটেনি? না, আমি রক্ত চাই, রক্ত। কার রক্ত মা? তোর ছেলের। দেবী মিলিয়ে গেলেন। অমনি শঙ্কর নারায়ণের ঘুম ভেঙে গেল। ঘামে তার সারা শরীর ভিজে গিয়েছিল। তিনি উঠে কাঁদতে লাগলেন। রাক্ষসী, এ কি পরীক্ষা তোর! তখনও তার সেই ঘরে দেবীর পদ্মের সুবাস ছড়িয়ে পড়েছিল। শঙ্কর নারায়ণ কিন্তু টললেন না। চৌধুরী বংশ তার ছেলের চেয়েও অনেক বেশি দামি। তিনি বললেন, তাই হবে মা, তাই হবে। তুমি তুমি এই অভাগাকে ছেড়ে যেও না। তারপর তিনি ধীরে ধীরে তার শোয়ার ঘরে ঢুকে এলেন, খুব সাবধানে। কল্যাণী তখন ঘুমোচ্ছিলেন, আর তার ছেলে মায়ের দুধ খাচ্ছিল ঘুমন্ত অবস্থায়। শঙ্কর নারায়ণ খুব সন্তর্পণে সেই খোকাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিলেন। কল্যাণী সারাদিনের খাটুনিতে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলেন। তিনি শুধু একবার পাশ ফিরে শুলেন। শঙ্কর নারায়ণ খোকাকে খুব আদরে নিজের বুকের মধ্যে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। শো শো শব্দে বাইরের প্রকৃতি যেন পাগলের মতো নাচানাচি করছিল। খোকা বাবার কোলেই ঘুমোচ্ছিল। তারপর খোকাকে গৃহদেবীর সামনে তিনি নিজের হাতে বলি দিলেন। একবার হয়তো সে কেঁদেছিল, কিন্তু বাইরের ওই ঝড় বৃষ্টির মধ্যে সে কান্না হয়তো শোনা যায়নি। রক্তের বন্যায় সারা ঘর ভেসে গেল। ভয়ে বা বিস্ময়ে তিনি কিন্তু দিশেহারা হলেন না, বা কষ্টে ভেঙেও পড়লেন না। যজ্ঞের জন্য যেই বালি ছিল তা এনে সারা রাত ধরে তিনি সেই রক্তের দাগ মুছতে থাকলেন। চৌধুরী বংশ বড় হবে, জীবনের এই একটাই আকাঙ্ক্ষা আজ তার পূরণ হয়েছে। এই সান্ত্বনায় পরম তৃপ্তিতে সেই বালির ওপরই রাতের শেষ দিকে তিনি ঘুমিয়ে পড়লেন। সকাল হতে না হতেই কল্যাণী পাগলের মতো ছুটে এসে স্বামীকে ডাকলেন। ওগো, ওগো, খোকা, খোকা, খোকা কোথায় গেল? হ্যাঁ, খোকা, আমার 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 খোকা কোথায় গেল? শঙ্কর নারায়ণ স্ত্রীর দিকে তাকাতে পারলেন না। খোকার মৃতদেহ তখন ভাগীরথীর খরস্রোতে কোথায় যেন ভেসে গেছে। সেই রক্তমাখা বালি তার শেষ চিহ্ন। কল্যাণী আবার ডাকলেন, ওগো, ওগো, কথা বলো, কথা বলো। আমার আমার খোকা, আমার খোকাকে এনে দাও। আমার খোকা, আমার খোকা, খোকা, ও খোকাকে এনে দাও, এনে দাও, এনে দাও। শঙ্কর নারায়ণ আর কোনো কথা বলতে পারলেন না। এমনিতে জীবনে তিনি খুব কমই কথা বলতেন। যাই হোক, ব্যাপারটা আর চাপা রইল না। বুদ্ধিমতী কল্যাণী ধীরে ধীরে সব ব্যাপারটাই জানতে পারলেন। সারাদিন তিনি আর বিছানা ছেড়ে উঠলেন না, কিছুই খেলেন না। সেদিন রাতেই তিনি কুলপ্লাবিনী গঙ্গার পবিত্র জলে ঝাঁপ দিয়ে তার আদরের খোকার সঙ্গে গিয়ে মিললেন। ব্যাপারটা ধীরে ধীরে সবার কানে পৌঁছে গেল। এ ঘটনার কিছুদিন পর শঙ্কর নারায়ণ চৌধুরীকেও আর পাওয়া গেল না।
আজ পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। সে আজ 50 বছর আগের কথা। গৃহলক্ষ্মী এখনো সেই ভাঙাচোরা বংশহীন চৌধুরী বাড়ির আড়ালে বন্দিনী আছেন কিনা জানি না। তবে মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপের ভেতর থেকে একটা চাপা হাসি পরম তৃপ্তির সঙ্গে বেরিয়ে আসে। সেদিনও এমনই ঝড় উঠেছিল। সেদিনও পশ্চিমের আকাশে একটা কালো মেঘ দিগন্ত জুড়ে ডুকরে ডুকরে কাঁদছিল। সেদিনও হয়তো ওই শ্মশান ঘাটের পাতাহীন ঝাউগাছটার মাথায় বসে একটা শকুন আর্তনাদ করে মরছিল।